হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো কালকে একটা খবর উঠে এসছে যে ওয়াইআরএফ এর ব্যানারে মোহিত সুরি আরও একটা তো ছবি করবেন সাইয়ারার পরবর্তীতে। তো তিনি একটা গ্যাংস্টার ব্যাকড্রপে আর কি, গ্যাংস্টার গ্যাং ওয়ার ব্যাকড্রপে তার সাথে একটা মিউজিক্যাল লাভ স্টোরি সেরকম একটা গল্প উনি ডিজাইন করেছেন। এবং এই গল্পটার জন্য উনি অ্যাপ্রোচ করেছেন রণবীর কাপুরকে, এবং ওয়াইআরএফ চাইছে রণবীর কাপুরকে নিয়ে ছবিটা করতে। এবং তাদের ইনিশিয়ালি মানে রণবীর কাপুরের গল্প ইত্যাদি পছন্দ হয়েছে, মিডিয়া রিপোর্টস যা ক্লেম করছে গল্প ইত্যাদি পছন্দ হয়েছে, বাট এখনও কিন্তু তিনি মানে প্রজেক্টটাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেননি আর কি। ঠিক আছে, তো এরকম একটা খবর উঠে আসছে কাল থেকে। এবার আগের ওয়াইআরএফ এর বিশাল বড় ভুল, একটা ডিরেক্টরকে তারা পেয়েছে মোহিত সুরি, যাকে নিয়ে তারা সাইয়ারার মতো একটা ছবি বানিয়েছিল এবং ছবিটা বিশাল সাকসেসফুল হয়েছে। সেই ছবিটা যেহেতু বাজেট কম ছিল, তাই মোহিত সুরিকে মোহিত সুরির মতো কাজ করতে দিয়েছিল। মোহিত সুরি বিশেষ ফিল্মসে যেরকম ছবি বানাতো সেটাই ওয়াইআরএফ এর ব্যানারে বানিয়েছে। ওর যে স্ট্রেংথ ওটার উপরেও খেলেছে এবং এটা সাকসেসফুল ফিল্ম হয়েছে। ফ্রেশ পেয়ার ছিল, মিউজিক খুব হিট হয়ে গেছে, সব কিছু মিলিয়ে হিট ছবি হয়েছে। কিন্তু দেখুন পরের ছবিটাতেই ডিরেক্টরের স্ট্রেংথের ওপর বা তার স্টোরি টেলিং স্ট্রেংথের ওপর ফোকাস না করে সেই একটা স্টারকে, যেহেতু মানে ওয়াইআরএফ এর কাছে তো স্টার্স নেই, কেউ কাজ করতে চাইছে না, শাহরুখ সালমানকে নিতে পারছে না ফিসের জন্য, এর সাথে ঝামেলা, মানে ভিকি কৌশলের সাথে খুব একটা জমে না ওয়াইআরএফ এর, আপনারা প্রত্যেকেই জানেন। রণবীর সিং এই মুহূর্তে করবে না, তো একটা স্টারকে যেহেতু, এবং ফ্র্যাঞ্চাইজিসগুলো তো জবাব দিয়ে দিয়েছে ধুম 4 করবে না রণবীর কাপুর। আপনারা নিশ্চয়ই সব আপডেটসই পেয়ে গেছেন। ক্রিস 4 হচ্ছে না ঋত্বিকের সাথে বাজেটের কারণে, প্লাস ঋত্বিকও এখন ব্যাঙ্কেবল নেই। তো সব কিছু প্রবলেম হওয়ার পরে সেই ঘুরে ফিরে আবার যাওয়া হচ্ছে স্টারের কাছে, একটা বড় স্টার যার এখন বাজারে ভ্যালু আছে তাকে অনবোর্ড করে নাও। ডিরেক্টরের স্ট্রেংথের ওপর খেলো না, খেলো হচ্ছে যে বাজারে কে বড় স্টার আছে তাকে খালি অনবোর্ড করে নাও, তাহলেই আমার ছবি বড় হয়ে যাবে। আবার ভুল জিনিস। আমি এই ভিডিওর মধ্যে অ্যানালিসিস করবার চেষ্টা করবো যে মোহিত সুরি আর রণবীর কাপুরের একসাথে কোলাবোরেশন যদি হয় এই ওয়াইআরএফ এর ব্যানারে, সেটা মানে 70-80% চান্সেস আছে ছবি চলবে না। দেখুন একদম 100% তো কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না, বাট 70-80% চান্সেস আছে যে এই জিনিসটা ওয়ার্ক করবে না। এটা একটা ভুল মানে প্রপোজাল আর কি, একটা প্রজেক্ট মাউন্ট করা হচ্ছে। এবার আপনার মোহিত সুরির কেরিয়ারের দিকে তাকান। মোহিত সুরি জেহের ছবি দিয়ে ডেবিউ করছে। ইমরান হাশমি তখন একদম নিউ কামার, মোহিত সুরিও নিউ কামার, কম বাজেটের মধ্যে করছে। এবং বিশেষ ফিল্মসের এটাই ছিল, মুকেশ ভাট তো খুব কনজুস প্রডিউসার, আপনার বম্বের ব্যাপারে যদি একটু খোঁজ নেন বা বিভিন্ন ইন্টারভিউজ ইত্যাদি দেখেন সেখান থেকে জেনে যাবেন। তো ওরা চিরকাল কন্ট্রোল বাজেটের মধ্যে ছবি করেছে, এবং ইমরান হাশমি হচ্ছে ওদের ইন হাউস হিরো আর কি। এবার সেখান থেকে মোহিত সুরি নিজের জার্নি স্টার্ট করছে, পরপর ইমরানকে নিয়ে অনেক ছবি করছে ইত্যাদি, এবং তারপরে অন্য হিরোতেও সুইচ করছে। ইমরানের সাথেও লাস্ট ছবি করেছে 2015-তে। এবার মোহিত সুরি বাই নেচার যদি আপনি দেখেন, মোহিত সুরি একদম ডিসেন্ট ডিরেক্টর আর কি। আমার এক্সট্রা অর্ডিনারি একদম মনে হয় না যে একদম গ্রেট ডিরেক্টর মোহিত সুরিকে, আবার একেবারে খারাপ ডিরেক্টর সেরকম নয়। সে নিজের একটা জোন আছে, সেই জোনের মধ্যে ভালো ছবি বানায়। তার অনেক ছবি আমার ভালো লেগেছে। সে সাউথ কোরিয়ান সিনেমা থেকে প্রচণ্ড ইন্সপায়ার্ড, সেটা আওয়ারাপন হোক, সেটা মার্ডার 2 হোক, সেটা রিসেন্টলি সাইয়ারা হোক। বাট সে ওটা বিলিভ করে তার সিনেমাতে মিউজিক খুব ভালো হয়, পারফরমেন্সেসও খুব ভালো হয়, এবং আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালোই লাগে আর কি। আজ থেকে নয়, সে যখন থেকে দেখছি আর কি, স্কুল লাইফ থেকে দেখছি, তবে থেকে আমার মোহিত সুরিকে ভালোই লাগে। মোহিত সুরি যে মডেলের মধ্যে অপারেট করে এসছে চিরকাল, সেটা হচ্ছে যে একটা কম বাজেটের মধ্যে নিউ কামারদেরকে নিয়ে ছবি করব। স্টার হ্যান্ডলিংটা সবাই পারে না, এবং বিগ বাজেট হ্যান্ডলিংটাও সবাই পারে না। আজকে যখন মোহিত সুরি সাইয়ারা ওয়াইআরএফ এর ব্যানারে বানিয়েছে, সেটাও কিন্তু কি করেছে, নিউ কামার্স, ঠিক আছে, তাদের ওপর কোনো আলাদা অ্যাডিশনাল কোনো প্রেশার নেই যে বক্স অফিসে এই ডেলিভার করতে হবে। ছবিটার থেকে তো আগে থেকে কারোর কোনো এক্সপেকটেশন নেই। এবং দ্বিতীয় হচ্ছে ওয়াইআরএফ এর কাছে এটা খুবই একটা কম বাজেটের ছবি ছিল, ওয়াইআরএফ এই বাজেটে অপারেটই করে না, তো তাদের কাছে একটা কম বাজেটের ছবি ছিল। মোহিত সুরি কিন্তু নিজের জোনের মধ্যেই ছিল। এবার ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা ডিরেক্টর একটা স্ট্রেংথ থাকে। তো এবার যখনই আপনি দেখবেন অনুরাগ কাশ্যপ খুব ভালো ছবি বানাচ্ছিল, হঠাৎ করে তাকে যেই বিগ বাজেট দিয়ে দেওয়া হলো, সে বম্বে ভেলভেট বানিয়ে ফেললো। আপনারা দেখবেন আমি কদিন আগে তিনিয়ারি কথাতে একবার বলছিলাম যে বিশাল ভারদ্বাজকে যতক্ষণ আপনি কন্ট্রোল বাজেটের মধ্যে রাখবেন, সে হেদারের মতো ছবি ডেলিভার করে দেবে। কিন্তু যেই আপনি তাকে বিগ বাজেট দেবেন, তখন দেখবেন সে কিছু জায়গায় প্রবলেম করে ফেলছে। তাই জন্য ও রোমিও কিন্তু সবাইকার পুরো ছবিটা ভাল লাগছে না, বা রাঙ্গুন সেই সময় চলেনি, তো বা ও রোমিও সেইভাবে ওয়ার্ক করছে না। তো সবাই কিন্তু বিগ বাজেটে যে হ্যান্ডেল করতে পারে আর স্টার্সদেরকে হ্যান্ডেল করতে পারে, স্টার্সদেরকে নিয়ে কমার্শিয়াল ছবি বানিয়ে দিতে পারে, সেটা কিন্তু নয়। মোহিত সুরি কিন্তু চিরকাল, আপনি দেখুন ইমরান হাশমি থেকে বেরিয়ে যখন সে অন্যদের সাথে কাজ করা শুরু করে, কাদের সাথে কাজ করেছে, সিদ্ধার্থ মালহোত্রার সাথে কাজ করেছে, যে তখন নিউ কামার ছিল। এক ভিলেন যখন এসে সিদ্ধার্থ মালহোত্রা 1-2 বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, মানে 14 সালে গোড়ার দিকে বেরিয়েছে, মানে 13তে শ্যুট হয়েছে, তার মানে তখন 12তে ওর ডেবিউ হয়েছে, জাস্ট এইটুকু। অর্জুন কাপুরকে নিয়ে করেছে, তারপরে মালাং করেছে আদিত্য রয় কাপুরকে নিয়ে, আদিত্য রয় কাপুরের তো কাইন্ড অফ ডেবিউই ওর হাতে হয়েছে। তো সব দেখুন নিউ কামার্সদেরকে নিয়ে করেছে, যেটার ওপর আগে থেকে একটা সুপারস্টারের একটা ছবি, তার যে প্রেশার, তার যে এক্সপেকটেশন দর্শকদের মনে, সেটা ওই ছবির মধ্যে কোনোদিনও থাকে না। এবং দ্বিতীয় হচ্ছে দিস অল ফিল্মস আর মেড অন আ লো বাজেট লো স্কেল, ঠিক আছে, মানে বম্বের তুলনায় আমি বলছি, ডেফিনেটলি আমাদের তুলনায় আপনারা দেখলে বড় মনে হবে আর কি। এগুলো কোনোটাই কিন্তু বিগ বাজেট ছবি নয়, যে বিশাল 200 কোটি টাকার ছবি, 250 কোটি টাকার ছবি, বিগ মাউন্টিং, বিগ স্কেল, এটা মোহিত সুরির স্ট্রেংথই নয় কোনোদিনও, ঠিক আছে।
আছে? তো ওয়াইআরএফ এবার কি করবার চেষ্টা করছে, একটা সুপারস্টার রণবীর কাপুর, যার সামনের লাইন আপ হচ্ছে রামায়ণের দুটো পার্ট, লাভ অ্যান্ড ওয়ার, অ্যানিমাল পার্ক। এবার সেই ধরনের ছবি সে করে এসে তারপর যখন মোহিত সুরি একটা খুব ছোট ওয়ার্ল্ডের মধ্যে সে ঢুকবে, দর্শকদের তো একটা সার্টেন এক্সপেকটেশন থাকবে, তো তখনই তো সেই জিনিসটা ম্যাচ হবে না। একটা ডিরেক্টরের লেন্সের উপর ডিপেন্ড করে যে তার ছবিটা কীরকম হবে। ধরে নিন ডি ডে খুব ভালো ছবি এসপিওনার জনরার মধ্যে, এবার ডি ডে দেখবেন একটা প্রচণ্ড রিয়েলিস্টিক গ্রাউন্ডেড একটা ছবি। ধুরন্ধর সেম লেভেলেই অপারেট করছে, জনরাটা সেমই কাইন্ড অফ, কিন্তু ধুরন্ধরের ক্যারেক্টার্সগুলো দেখুন প্রচণ্ড লার্জার দ্যান লাইফ। ডি ডেতে কিন্তু ক্যারেক্টার্সগুলো মানে আমাদের ইরফান খান যখন এজেন্ট প্লে করছে, একটা RNAW এজেন্ট প্লে করছে, সে একদম ভিড়ের সাথে মিশে গেছে, তার পারফরমেন্সের মধ্যে নুয়ান্স আছে। ইটস আ অ্যামেজিং ফিল্ম ডি ডে, বাট ইট ইজ নট অ্যাজ কমার্শিয়াল অ্যাজ ধুরন্ধর। ধুরন্ধর ইজ আ ভেরি লার্জার দ্যান লাইফ মুভি, মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আরও বেশি অ্যাম্প আপ করেছে, লার্জার দ্যান লাইফ মোমেন্টস দিয়েছে, ট্রেডস দিয়েছে। তো দেখুন একই সাবজেক্টে দুটো ডিরেক্টরের লেন্সিংয়ের জন্য দুটো আলাদা ছবি পাচ্ছি আমরা। তো ধরুন একটা গ্যাংস্টার ড্রামা যদি সন্দীপ রেড্ডি বাঙ্গা বানায়, তার ছবিটা অ্যানিমাল এত গ্র্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রেম করছে প্লেনে উঠে, ঠিক আছে, কিন্তু আপনি মোহিত সুরি দেখবেন একটা বাইকে করে যাচ্ছে, এই করছে। তো ইট ইজ অ্যাবাউট দ্য লেন্সিং। তো মোহিত সুরি যদি গ্যাংস্টার ফিল্ম বানায়, ইট উইল বিকাম আ ফিল্ম লাইক আওয়ার আপন, উইচ ইজ ভেরি ইন্টিমেট, সো মানে স্মল স্কেলের মধ্যে হচ্ছে, ইমোশনস খুব ইন্ট্যাক্ট, বাট স্কেলিংয়ের ডিফারেন্স আছে। এবার রণবীর কাপুর একটা ওরকম জোন থেকে বেরিয়ে আসবে, তারপরে এসে সে কি স্মল স্কেল ছবি তার করা উচিত? যে ভানসালি রামায়ণ যে স্কেলে মাউন্ট হচ্ছে পুরো গ্লোবাল লেভেলে, সেটা তার পরবর্তীতে তার অ্যানিমাল রয়েছে, অ্যানিমাল পার্ক, তো সেই সব করে এসে তারপরে মোহিত সুরি একটা ইন্টিমেট ওয়ার্ল্ডের মধ্যে ঢুকবে, দর্শকদের তো একটা ওই গ্র্যান্ডারটা তো সে এক্সপেক্ট করবে। তো এই লেন্সিংটা কি মোহিত সুরি আছে? এবার জোর করে ওয়াইআরএফ এর প্রেশারে সে করতেই হবে, সেটা কতটা সাকসেসফুলি সে পুল অফ করতে পারবে। তো এইটা হচ্ছে সব থেকে প্রথমে, যে মোহিত সুরি বিগ বাজেট বা বিগ স্টারকে নিয়ে ছবি করেনি। ইমরান হাশমিকে নিয়েও যখন সে করেছিল ইনিশিয়ালি, ঠিক আছে, তখন ইমরান হাশমি ওয়াজ নট দিস বিগ স্টার, এবং ইমরান হাশমির সাথে হি স্টার্টেড অফ হিস কেরিয়ার। তো এবং দেখুন একটা পয়েন্টে যখন ইমরানও বড় হয়ে গেল, তখন কিন্তু আর ইমরান হাশমিকে নিয়ে সেই লাস্ট 11 বছর আগে ছবি করেছে হামারি আধুরি কাহানি, তারপরে কিন্তু আর ইমরানের সাথেও কাজ করেনি। হি অপারেটস ইন দ্যাট জোন, যে নিউ কামার জোন। ছবি দেখবেন মোহিত সুরির ছবির যে ক্যারেক্টার্সগুলো হয়, তাদের একটা সার্টেন এজ ব্র্যাকেটেই থাকে, সেই এজ ব্র্যাকেটের মধ্যেই তাদেরকে মানায়, এবং সেই জন্যই নতুন নিউ কামার্সদেরকে নিয়েও ছবি করে, কম্পারেটিভলি যারা নতুন ফেসেস তাদেরকে নিয়ে ছবি করে। রণবীর কাপুরের তো একটা সার্টেন এজ হয়ে গেছে, যেমন রণবীর কাপুর তু ঝুটি মে মাক্কারের সময় বলেই দিয়েছিল যে আমি কম বয়সী রোজ চট করে প্লে করবো না। আপনি অ্যানিমালে দেখবেন একটা ছোট সেগমেন্ট আছে যেখানে হি ইজ প্লেয়িং মানে স্কুল কিড, তারপর থেকে কিন্তু ছবিটার মধ্যে অনেক মানে ম্যাক্সিমামটা তো একটা মিডল এজেড একটা এজ দেখাচ্ছে, যেখানে হি ইজ 45 অ্যারাউন্ড, হি ইজ প্লেইং হিজ এজ অ্যাকচুয়ালি, তারপরে একটা বয়স্ক লুক দেখাচ্ছে। তো অনেকগুলো ফেজেস আছে ওখানে। সুরি যে এজ ব্র্যাকেটে তার প্রোটাগনিস্টরা অপারেট করে, সেখানে রণবীর কাপুরকে যদি আপনি প্লেস করেন, সেটা ফোর্সফুল লাগবে আর কি। গ্রাফিক্স টাফিক্স দিয়ে রোগা ফোগা করে করতে পারেন, কিন্তু সেটা ফোর্সফুল মনে হবে, অথেন্টিক মনে হবে না আর কি। এটা আরও একটা কারণ। আর আরও একটা ব্যাপার হচ্ছে, আপনি জাস্ট ভাবুন যে মোহিত সুরির ছবি ভালো বানায়, কিন্তু সেগুলো প্রচণ্ড হেভিলি ইন্সপায়ার্ড হচ্ছে কোরিয়ান সিনেমা থেকে। ইন্সপায়ার্ড কি, কপি। সাইয়ারা তো ইজ এ কপি অফ দ্যাট মোমেন্ট টু রিমেম্বার, ঠিক আছে। আমি যেদিনকে রিলিজ করেছে তার পরের দিনকে ভিডিও বানিয়েছিলাম, তারপরে দেখবেন ধীরে ধীরে ওগুলো নিয়ে অনেকে অনেকে কথা বলেছে, পরের লোকে জানাজানি হচ্ছে। সব থেকে প্রথম আমি কথা বলেছি, তার আগে কেউ কথা বলেনি, আপনারা দেখে নিতে পারেন ভিডিও। যাই হোক, তো এছাড়া তো আপনারা আই স দ্য ডেভিল থেকে ইন্সপায়ার্ড হয়ে এগ ভিলেন হয়েছে, চেজার থেকে ইন্সপায়ার্ড হয়ে মার্ডার 2 হয়েছে, আওয়ার আপন হয়েছে বিটার সুইট লাইফ থেকে। তো সবই মানে বা ডেনজেল ওয়াশিংটনের ওই ছবিটা থেকে হয়েছিল জেহের। তো সবই বিভিন্ন হলিউড সিনেমা বা সাউথ কোরিয়ান সিনেমা থেকে নিয়েই করেছে। এবার আমার কথা হচ্ছে, সেটা একটা ডিরেক্টর করতেই পারে, সেটা প্রবলেম আমি বলছি না, সেটা নিয়ে অ্যাডাপ্ট করেছে, ভালো বানাচ্ছে ছবি, সেটা তো প্রবলেম নেই। কিন্তু জাস্ট ভাবুন একটা লোক যে রামায়ণ করছে, একটা সুপারস্টারের মার্কেট ভ্যালুর দিক দিয়ে ভাবুন, যে রামায়ণ করছে, তার পরবর্তীতে তার জন্য একটা ইন্টারন্যাশনাল মার্কেট খুলে যাবে, তাকে ওই ছবিটার পরবর্তীতে লোকে চিনে যাবে, ঠিক আছে। সে সঞ্জয় লীলা বানসালির সাথে ছবি করছে, সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে ছবি করেছে, সাউথে তার বিশাল একটা পপুলারিটি বেড়ে গেছে অ্যানিমালের জন্য। অ্যানিমাল পার্ক দেখবেন সাউথেও প্রচুর ব্যবসা করছে, বিকজ অ্যানিমাল নিজে তেলেগুতে আর কি খুব ভালো ব্যবসা করেছিল। এবার সেখানে সে হঠাৎ করে একটা গ্লোবাল স্কেলের ছবি করে ফেলছে, ঠিক আছে। মানে আজকে রাজামৌলির বারাণসী এবং রামায়ণ, এই দুটো ছবিকেই তো বলছে যে ইন্ডিয়ান সিনেমাকে গ্লোবাল লেভেলে নিয়ে যাবে। তো সেই রামায়ণের ফেস হচ্ছে রণবীর কাপুর, তারপরে সে একটা কি একটা সাউথ কোরিয়ান সিনেমা বা একটা কোনো থাই সিনেমা থেকে কনসেপ্ট নেওয়া একটা ছবির মধ্যে তার কাজ করা কি উচিত? এটা কি আপনি মার্কেট ফিন্যান্সের দিক থেকে ভেবে দেখুন। মানে আপনি একটাতে অপারেট করছেন রামায়ণ লেভেলে, সব থেকে এপিক গল্প, তারপরের গল্পটা আপনি একটা সাউথ কোরিয়ান সিনেমা থেকে ঝাপছেন, ঠিক আছে। এবং সেটা দুদিন পরে, কারণ ইন্টারনেটের যুগ, এটা কিছু লুকিয়ে থাকে না, ধরা পড়ে যাবে, 100% ধরা পড়বে। এবং তখন একটা লোকের যে আমি আপনাদেরকে ওই যে আগের দিন বলছিলাম যে অ্যাটলি কি ডন 3 ডিরেক্ট করবে? ডন 3 এমন একটা সাবজেক্ট, একটা গ্যাংস্টারের গল্প, একটা যাই গল্প হোক, একটা ইন্টারন্যাশনাল স্মাগলারের গল্প, বাট হি ইজ অপারেটিং উইথ আল্লু অর্জুন ইন সাচ আ লেভেল, একটা সায়েন্স ফিকশন প্যারালাল ইউনিভার্সের জোনের মধ্যে সে অপারেট করছে, সাবজেক্ট লেভেলেই গ্র্যান্ড।
এবার তারপরে সে কি ডন 3 এর জন্য নিচের দিকে নামবে সাবজেক্ট ওয়াইজ, সে আরও কিছু গ্র্যান্ড করবার চেষ্টা করবে, সে পিরিয়ডিক হিস্টোরিক্যাল এই ধরনের জনরার মধ্যে যাওয়ার চেষ্টা করবে, উইচ ইজ চ্যালেঞ্জিং, আরও স্কেল আপ করবার চেষ্টা করবে। তো এবার আমার কথা হচ্ছে রণবীর কাপুর যে জোনের মধ্যে এখন আছে, তার যে লাইন আপ আছে, হি উইল অলওয়েজ ট্রাই টু স্কেল আপ। একটা গ্যাংস্টার, একটা লাভ স্টোরি, রোম্যান্টিক, ঠিক আছে, সেটা কতটা স্কেল হতে পারে, সেটা রামায়ণ বা সেটা সানি লীলা বানসালির যে ছবিটা হচ্ছে সেটাও একটা লাভ স্টোরি, ত্রিকোণ প্রেম, কিন্তু ব্যাকড্রপটা দেখুন এয়ারফোর্স, পাইলট, অ্যাকশন, যুদ্ধের সিকোয়েন্সেস অনেক কিছু আছে। আর বানসালির ছবি লাভ স্টোরি হলেও বিশাল গ্র্যান্ড হয়। তো সেগুলো দেখুন প্রত্যেকটাতে একটা বিশাল ভিজুয়াল গ্র্যান্ডার আছে, সাবজেক্ট লেভেলেও গ্র্যান্ড। বেসিক্যালি লাভ অ্যান্ড ওয়ার হচ্ছে সাঙ্গাম মিটস পার্ল হারবার, ওরকম একটা জোনের ছবি। তো দিজ আর গ্র্যান্ড সাবজেক্টস। পার্ল হারবারও বানিয়েছিল হচ্ছে মাইকেল বে, তো সেখানেও বিশাল একটা স্কেল ছিল। তো আমার এটাই বক্তব্য যে ছোট হয়ে যাচ্ছে, এবং প্লাস সাবজেক্ট ওয়াইজ আপনি কি এটা কপি করবেন, আপনার তো ট্যাগটা বাজে লেগে যাবে না, কারণ আপনার তখন একটা গ্লোবাল মার্কেট খুলে যাবে। তারপরে এসে আপনি সেই আবার একটা কোরিয়ান সিনেমা রিমেক করবেন, কি একটা থাই সিনেমার কিছু থেকে ইন্সপিরেশন নেবেন, বা একটা হলিউড সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে ছবি করবেন। কারণ ওয়াইআরএফ নিজেও হলিউড থেকে কপি করে, আর মোহিত সুরি নিজে সাউথ কোরিয়া থেকে কপি করে। তো ওদের ওই রেঞ্জের বাইরে গিয়ে কী করবে? আর রণবীর কাপুরের ততদিনে রামায়ণ বেরিয়ে যাবে, আর দর্শকের এক্সপেকটেশন ওরকম সেট হয়ে যাবে যে ভাই রণবীর কাপুর আসছে মানে সাবজেক্ট ওই লেভেলের হতে হবে। ভাঙ্গা কি সাবজেক্ট ইনোভেটিভ নয়, কিন্তু ক্যারেক্টারটা এমন, আর এমন এমন মোমেন্ট শকিং তৈরি করে দেয় যে ওটাতে বেরিয়ে যায়। ওখানে সাবজেক্ট কি বড় গ্র্যান্ড তো নয়, অ্যানিমাল তো একটা বাবা ছেলের গডফাদারের মতো টেমপ্লেট, গ্যাংস্টার গল্প, কিন্তু ক্যারেক্টারটা দেখুন, ক্যারেক্টারটা এক্সপ্লোসিভ একটা ক্যারেক্টার। এবার যদি আপনি দেখেন যে মোহিত সুরির ছবির তো ক্যারেক্টার কি অ্যানিমালের সিনেমার মতো হয় নাকি, মানে রণবিজয় বলবীরের মতো ক্যারেক্টার আছে মোহিত সুরি ক্রিয়েট করেছে। আরও একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি পারফরমেন্স ওয়াইজও দেখেন না, মোহিত সুরির প্রোটাগনিস্টরা যেভাবে পারফরমেন্স দেয় বা সেই যে ক্যারেক্টারসগুলোকে যেভাবে ডিজাইন করে, আর রণবীর কাপুরের যে পারফরমেন্স, এটা আরও একটু নুয়ান্সড একটা পয়েন্ট আর কি, সেটা যদি আপনি দেখেন, বোথ আর ভেরি ডিফারেন্ট, মানে দুটো মানে পোলস অ্যাপার্ট, মানে 180 ডিগ্রি ফেস শিফট, ঠিক আছে, দুটোর দিকে অপোজিট ডিরেকশানে। রণবীর কাপুরের পারফরমেন্সটা প্রচণ্ড ইন্টারনালাইজড একটা পারফরমেন্স, ঠিক আছে, ও রিয়্যাক্ট করে না সবসময়, মানে এক্সটার্নালাইজ পারফরমেন্স অ্যাক্টার কী করে, কি কিছু হ্যান্ড জেস্চার, ঠিক আছে, কিছু সার্টেন ওয়েতে এক্সপ্রেশন, ঠিক আছে, হ্যান্ড মুভমেন্টস ইত্যাদি, একটা সার্টেন ওয়েতে তাকানো, তার কিছু কিছু পার্টিকুলার স্টাইলস আছে, সেই ওই স্টাইলটাকে ফলো করে করে ইমোশনকে বোঝায়, এরকম প্রচুর অ্যাক্টার আছে। আর রণবীর কাপুর হচ্ছে কি ইন্টারনালাইজড অ্যাক্টার, ও ইমোশনটাকে এত বেশি নিজের ভিতরে ইন্টারনালাইজ করে নেয় যে তারপরে না, মানে ওর সিনের মধ্যে দেখবেন কিছু করছে না, ফিজিক্যালি কিছু করছে না, নিজের ইমোশনটাকে বোঝাবার জন্য না হ্যান্ড জেস্টার, না চোখ মুখের প্রচুর এক্সপ্রেশন দিচ্ছে, চেঞ্জ করছে, ঠিক আছে, না বডি ল্যাঙ্গুয়েজে কিছু করছে, কিছু করবে না, রণবীর কাপুর খালি তাকিয়ে থাকবে, অ্যান্ড ইউ উইল ফিল দ্য ইমোশন। ও যদি প্রচণ্ড প্রেমে পড়ছে সেটাও আপনি ফিল করতে পারবেন, ও প্রচণ্ড দুঃখে আছে সেটাও আপনি ফিল করতে পারবেন, এবং যদি রাগ, আপনি অ্যানিমালে যদি দেখেন যে অ্যাগ্রেশনটা, সেটাও কিন্তু সবসময় যে চিৎকার করে মারধর করে করছে তা কিন্তু নয়, যে তাকাচ্ছে, যে ওই যে সিনটা আছে যখন ও রশ্মিকার সাথে হেঁটে আসছে, আই হোপ ইউ উইল ওয়ন্ট বি লাইক ইউর ফাদার, ও তাকাচ্ছে এরমভাবে, এই যে একটা তাকাচ্ছে, জাস্ট ওই তাকানোটাতেই আপনি বুঝে যাচ্ছেন যে, তার সাথে ডেফিনেটলি সন্দীপ রেড্ডি বাংলা মিউজিকটা ওরকম দিয়েছে, বাট আমার কথা হচ্ছে যে তাকাচ্ছে, ও তাকানোতে কিন্তু বাস্ট আউট করছে না সঙ্গে সঙ্গে, বিশাল চিৎকার চেঁচামেচি এটা ভেঙে ফেলছে ওইভাবে করছে না, কিন্তু জাস্ট ইমোশন হোল্ড করছে, চোখটা দেখবেন খালি, প্রচণ্ড ইন্টারনালাইজ পারফরমেন্স দেয়। এবার উল্টো দিকে মহিষ সুরির ছবিতে ক্যারেক্টার ডিজাইন বা যেভাবে ক্যারেক্টারগুলোকে লেখা হয়েছে বা সে যে পারফরমেন্সটা ডিমান্ড করে, দ্যাট ইজ ভেরি ভেরি এক্সটার্নালাইজড। আপনাদেরকে প্যারালাল যদি বুঝতে হয়, আপনি আশিকি 2 তুলে নিন, সেটাও একটা রকস্টারের গল্প, আর রকস্টার ছবিটা তুলে নিন, এবার দুটো পারফরমেন্সকে পাশাপাশি ফেলুন, বা ক্যারেক্টারদের নেচারগুলোকে পারফরমেন্স। জর্ডানের পাশে এই যে রাহুল জায়কার বলে যে চরিত্রটা, দেখুন আশিকি 2ও খুব ভালো ছবি, আমি বলছি না খারাপ, বাট পারফরমেন্স ওয়াইজ দেখুন তো জর্ডান ইজ এ ভেরি ভেরি ইন্টারনালাইজ পারফরমেন্স। আর রাহুল জায়কার যখন আউটবাস্ট হচ্ছে আদিত্য রয় কাপুরে, দেখবেন জিনিসপত্র ভাঙছে, চিৎকার করছে, ঠিক আছে, চোখ ফোক লাল হয়ে গেছে, ও দেখবেন ওইটা হচ্ছে কি ট্রিক, যে এক্সটার্নালাইজ পারফরমেন্স। আদিত্য রয় কাপুর অ্যাক্টর হিসেবেও লিমিটেড, সেই জন্য সে করছে, এবং দ্বিতীয় হচ্ছে ক্যারেক্টারটাকে ডিজাইনই ওইভাবে করে করে নিয়ে গেছে যে ভাই এর রাগ হলে এ এক্সটার্নাল জিনিসপত্র করবে। কিন্তু জর্ডানের যখন দুঃখটা হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু জর্ডান সবসময় যে গিটার ভাঙছে বা কিছু করছে তা কিন্তু নয়, একটা বাথটবের মধ্যে বসে আছে, সামনে একটা গিটারে আগুন লেগেছে, তাকিয়ে রয়েছে, ঠিক আছে, বা চোখের মুখের মধ্যে আপনি পুরো দুঃখটা ফিল করতে পারবেন। সো আপনি দুটো পাশাপাশি দেখুন, একই রকমের সাবজেক্ট তো, যেহেতু ক্লোজ টাইপের, জনরা ওয়াইজ সেম, মিউজিক্যাল, রোম্যান্টিক, ইমোশনাল ইন্টেন্সিটিওয়ালা ফিল্ম, দুটো পাশাপাশি ফেলুন, আপনি দেখবেন রণবীর কাপুরের পারফরমেন্সটা প্রচণ্ড প্রচণ্ড ইন্টারনালাইজড, যেখানে মোহিত সুরির ক্যারেক্টাররা আর এক্সটার্নালাইজড ক্যারেক্টার্স, তো এই দুটো জিনিস একসাথে জেল হয়ও না। আরও একটা ব্যাপার, রণবীর কাপুর এতটাই ভালো লেভেলের অভিনেতা, সে একটা ধরুন ক্যারেক্টার পাচ্ছে রণবিজয় বলবীর, যে ক্যারেক্টারটাকে একটা ডার্ক কমেডিও করতে হচ্ছে, প্লাস বাবার সাথে ইমোশন, প্লাস প্রেমিকার সাথে প্রেম, অনেক কিছু করতে হচ্ছে, অনেকগুলো শেডস আছে ক্যারেক্টারটা, আর ক্যারেক্টারটা আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার, কখন কি রিয়াক্ট করবে উই ডোন্ট নো,
ঠিক আছে? বা ইভেন দেখুন তু ঝুটি মে মাক্কারও ক্যারেক্টারটা অ্যাটলিস্ট দুটো শেড আছে, একটা কমেডি করছে, মিকি বলে ক্যারেক্টারটার নাম, কমেডি করছে, আবার তার সাথে একটা সিরিয়াস ইন্টেন্স লাভ স্টোরি জোনের মধ্যেও চলে যাচ্ছে। তো দুটোর মধ্যে একটা সুইচ আছে কিন্তু, ঠিক আছে? বা রণবীর কাপুরের যা যা পারফরমেন্সেস আছে দেখুন, মানে পারফরমেন্স টেরিফিক, ক্যারেক্টার্সগুলো লেখা সেরকম, এবং পারফরমেন্স দিয়েও নেক্সট লেভেলে এলিভেট করে দেয়। মানে আমি বলছি যে ধরুন করণ জোহরের এ দিলে মুশকিল আমার খুব একটা ভালো লাগে না, বাট ওই ছবিটার মধ্যেও রণবীর কাপুরের কিন্তু এরকম এরকম মোমেন্টস আছে যেখানে হি মানে পারফর্ম এক্সট্রাঅর্ডিনারিলি, ঠিক আছে? মানে আনুষ্কার জন্য যে দুঃখটা সেটা আপনি ফিল করতে পারবেন। এবার আপনি দেখুন যে মোহিত সুরি যে চরিত্রগুলো বানায় সেগুলো মনে হয় যে দে আর কাট ফ্রম সেম ক্লথ। আজকে আওয়ারাপানের যে গ্যাংস্টারটাকে দেখাচ্ছে শিবম, যেটা ইমরান হাশমি প্লে করছে, শিবমকে দেখাচ্ছে কি যে একটা গ্যাংস্টার যে দুঃখে থাকে, তার নিজের জীবনে আর কিছু পাওয়ার নেই, প্রেমিকাকে হারিয়ে ফেলেছে, একটা দুঃখে একটা কেমন জীবনযাপন করছে, কাজটা করছে করছে এবং অন্যজনের জন্য নিজের একটা সেলফলেস কিছু করে দেবে। আপনি এবার মার্ডার টুতে ইমরান হাশমির পুলিশের চরিত্র করেছিল তো, অর্জুন বলে নাম ছিল, এবার মার্ডার টু এর ক্যারেক্টারটা তুলে পাশে ফেলুন, আপনি মার্ডার টু আর আওয়ারাপানের সিনসগুলোকে এডিট করে একসাথে জুড়ে দিন, দেখবেন আপনি ডিফারেন্স বুঝতে পারবেন না। ইমরান হাশমিকে আমি অ্যাক্টার হিসেবে ছোটো করছি না, সেই অ্যাক্টার ভালো, বাট ক্যারেক্টারগুলোকে লেখাও হয়েছে একই ডাইমেনশনে, মনে হচ্ছে কি ওগুলো একই ইউনিভার্সের ক্যারেক্টার, দে আর নট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। অর্জুন বলে চরিত্রটাও দেখাচ্ছে কি যে বাবা মা বিষ খেয়ে সুইসাইড করে নিয়েছিল, একটা পুলিশ অফিসার যে নিজের ডিউটি করছে কিন্তু একটা লস্ট, একটা কোথাও ডিট্যাচড, প্রেমও ঠিকভাবে করতে পারে না, দেখুন একই জোনের মধ্যে কাইন্ড অফ একটা ডিট্যাচমেন্টওয়ালা ক্যারেক্টার, সোসাইটি থেকে ডিট্যাচড। এবার আপনি এই ক্যারেক্টারটা হলো তো, এবার আপনি হামারি আদুরি কাহিনী তুলে নিন, একটা বিজনেসম্যানকে দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেও আর কি ডিট্যাচড, ওই বিদ্যা বালানকে ভালোবেসে ফেলছে, বাট বাকি সবের থেকে ডিট্যাচড, ইজ সেলফলেস একটা ভালোবাসা, মানে বিদ্যা বালান যাতে রাজকুমার রাওয়ের সাথে থাকতে পারে তাই জন্য চেষ্টা করে যাচ্ছে, এই করে যাচ্ছে, ওই করে যাচ্ছে। দেখুন একই, মানে দে আর, মানে আমি বলছি না যে সেম ক্যারেক্টারিস্টিক্সগুলো কাছাকাছি সেম কাইন্ড অফ, আমি বলছি যে প্রফেশনসগুলো আলাদা হতে পারে, যে একটা গ্যাংস্টার, একটা পুলিশ, একটা বিজনেসম্যান, প্রফেশনসগুলো আলাদা, বাট দে আর মানে দে আর হ্যাভিং ভেরি ভেরি সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। এটা আপনি আপনি দেখবেন যে অত ওর প্রোটাগনিস্ট আছে মোহিত সুরি, আমি জাস্ট ইমরান হাশমিকে দিয়ে এক্সাম্পল দিলাম বিকজ ম্যাক্সিমাম ইমরান হাশমি, অ্যাপার্ট ফ্রম ক্রুক বলে ছবিটাতে একমাত্র ইমরানকে একটা ডিফারেন্ট ক্যারেক্টার দিয়েছিল, ঠিক আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মোস্ট অফ হিস ক্যারেক্টার্স আর লাইক দিস, ঠিক আছে? এবং দেখবেন ছবির প্রথমেও যে ক্যারেক্টারটা যেরকম আছে, দের ইজ নো ট্রান্সফরমেশন আর্ক, ইভেন আপনি সাইয়ারাও রিসেন্ট দেখবেন যে ক্যারেক্টারটা যেরকম প্রথমে ছিল শেষ অবধি সেমই আছে, দের ইজ নো ইমোশনাল চেঞ্জ বা আর্ক নেই ক্যারেক্টারটার মধ্যে, ক্যারেক্টারটা নিজস্ব কোনো ট্রান্সফরমেশন জার্নি নেই, গল্পটা এগোচ্ছে সেখানে টুইস্ট টার্নস হ্যান ত্যান যা আসছে, মানে উতরাই চড়াই যা আসছে, কিন্তু আমার কথা হচ্ছে কি ক্যারেক্টারের মধ্যে যেটা আসবে, যে একটা গ্রাফ থাকবে, সেটা কিন্তু মোহিত সুরির ছবিতে দেখতে পাওয়া যায় না। অন্যদিকে রণবীর কাপুরের ছবির মধ্যে আপনি দেখুন তো ক্যারেক্টারের আর্ক কীরকম থাকে, মানে দেখবেন সেখানে পারফরমেন্সে কত রকমের ভেরিয়েশন। আমি বলছি যে আজব প্রেম কি গজব কাহানি, ওটা একটা লাফ অ্যান্ড আজব প্রেম কি গজব কাহানি একটা আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম, সেটার মধ্যেও কিছু কিছু মোমেন্টস আছে সিরিয়াস, মানে রোম্যান্টিক মোমেন্টস, যেখানে পারফরমেন্সটা দেখবেন যে ক্যাটরিনার দিকে তাকিয়ে আছে বা দুঃখ পাচ্ছে বা একটা ফিল করছে, মায়ের সাথে কথা বলছে, কিছু সামান্য মোমেন্টস, বিকজ ইট ইজ আউট অ্যান্ড আউট কমেডি, মানে ম্যাড ক্যাপ, অন্য কোনো অ্যাক্টার হলে ওই জোনের মধ্যে ওই দেখবেন রোম্যান্টিক মানে ইমোশনাল সিনসগুলোতে ওই লেভেলে ইমোশন দিতে পারতো না, ঠিক আছে? ও রণবীর কাপুর বলেই ওই জায়গাতে ওই জিনিসটা ইনসার্ট করতে পেরেছে, তাই জন্য অত একটা মানে সুপার কমেডি ফিল্ম আজব প্রেমিক আজব কাহিনী, বাট ওটাতে ইমোশনটা কিন্তু আমরা ক্যারেক্টারের জন্য ফিল করি, যখন সিরিয়াস ইমোশনটাও ফিল করাতে চাইছে তখন ফিল করতে পারি আমরা। তো দ্যাট ইজ দ্য ট্রিক, রণবীর কাপুর এতটাই ভালো অভিনেতা। এবার আপনি বলুন যে একটা ক্যারেক্টার যেটা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার, অ্যাজ অ্যান অ্যাক্টার সেটা কি মানে এক্সাইট করবে রণবীর কাপুরকে আদেও, যে এই চরিত্রটা আমি এর থ্রু আউট এরকম একটা ক্যারেক্টার, যে ফার্স্ট সিনেও যেরকম ছিল, সিনেমার লাস্ট 90 নম্বর সিনে কি 100 নম্বর সিনে কি 120 নম্বর সিনেও একই রকম আছে, এটা তো অ্যাজ অ্যান অ্যাক্টারও তাকে এক্সাইট করবে না। একদম ওয়ান ডাইমেনশনাল রণবীর কাপুরের কোন পারফরমেন্স, মানে ধরুন সবথেকে খারাপ যেগুলো ছবি যেগুলো চলেও নি, ঠিক আছে, ধরে নিন বম্বে ভেলভেট, সেখানেও আপনি জনি বালরাজের ক্যারেক্টারটার মধ্যে কত রকমের শেডস আছে, এবং রণবীর কাপুরের পারফরমেন্সটা ওই ছবিতেও দেখবেন, ঠিক আছে? তো ছবি চলা না চলা আমি সবসময় সাকসেসফুল ছবি দিয়ে বিচার করছি, আমি বলছি যে যেগুলো ধরুন ছবি হিসেবে অত ভালো নয় বা হয়তো সাকসেসফুল হয়নি বক্স অফিসে, সেখানেও রণবীর কাপুরের পারফরমেন্স দেখবেন বা ক্যারেক্টারটা রাইটিংটা দেখবেন, গ্রাফ দেখবেন, ঠিক আছে? তো এটাই আর কি আমার এই জন্য মনে হচ্ছে যে কোথাও ক্রিয়েটিভলি জিনিসটা অ্যালাইন হচ্ছে না। রণবীর কাপুরের যে জোন পারফরমেন্স, সে যেরকম চরিত্র করে, মোহিত সুরি যেরকম ক্যারেক্টার্স লেখে, তার যেরকম সিনেমার টেস্ট, সে যেরকম প্রোটাগনিস্ট ডিজাইন করে, দোজ আর ভেরি ভেরি ডিফারেন্ট, প্লাস স্কেল হ্যান্ডলিং, গ্র্যান্ডার। তো মোহিত সুরির যেটা স্ট্রেংথ, ভাই ওকে নতুন ছেলে দাও না, এই ছেলেটিকেই যে আহান পান্ডে, ওকেই দাও না, ওর সাথেই করতে দাও না আরেকটা, সেটা না করে আবার সেই বড় স্টার রোপিন করা,
যার যেটা স্ট্রেংথ নয় তাকে সেটা চাপিয়ে দাও, এবার সেই ব্যাগেজটা নিয়ে সে ছবি করবে, তবে ছবিটা খারাপ হবে। মহিষুরি দেখবেন নিজে বলেছে যে আমি এক ভিলেন রিটার্ন হুট করে বানিয়ে ফেলেছিলাম, সেই কোভিডের পরবর্তীতে লোকে বলছিল যে অ্যাকশন চলবে অ্যাকশন চলবে, আমি সেই চক্করে জোর করে বানিয়ে ফেলেছি, আমি অ্যাকশন দিয়ে দিয়েছি, আমার ছবি ওয়ার্ক করেনি, ভালো হয়নি ছবিটা, নিজে ইন্টারভিউতে সাইয়ারার সময় বলেছে। কারণ আপনি এক ভিলেন আর এক ভিলেন রিটার্নসের মধ্যে ডিফারেন্সটা কি দেখতে পাবেন, এক ভিলেন ওয়াজ অলসো প্রাইমারিলি লাভ স্টোরি, প্রচুর অনেকটা সময় সাদ্দার সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের ওপর ফোকাস করেছে। তারপরে তো রিতেশ দেশমুখ ঢুকছে এবং রিতেশ দেশমুখ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিচ্ছে। কিন্তু আপনি যদি এক ভিলেন রিটার্নস দেখেন, ওখানে কি হচ্ছে কি অ্যাকশন হেভি জিনিসটা, প্রচণ্ড বেশি অ্যাকশন 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 অ্যাকশন, ঠিক আছে, লাভ স্টোরিটা ব্যাকসিট নিয়ে নিচ্ছে, ইমোশনসগুলো ওই লেভেলে ওয়ার্ক করছে না। তো ডিফারেন্স আছে ওখানে। তো এবার মহিষুরি খুব ইন্টিমেট একটা রিলেশনশিপ বেসড লাভ স্টোরি বেসড ছবি বানাতে যায়, ব্যাকড্রপ ক্যান বি এনিথিং, ঠিক আছে। কিন্তু রণবীর কাপুরকে নিয়ে যখন আপনি বানাচ্ছেন, ঠিক আছে, হতেই পারে একটা পুরোপুরি পিওর লাভ স্টোরি হতেই পারে, কিন্তু রণবীর কাপুর এক হচ্ছে বয়সেও ওটা গ্রো করে গেছে, প্লাস হি হ্যাজ ডান সো মেনি লাভ স্টোরিজ আইকনিক, ঠিক আছে, এবং অন্য জনরার মধ্যে হলেও ধরুন ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি তো পুরো আউট অ্যান্ড আউট লাভ স্টোরি ফিল্ম, ইটস এ কামিং অফ এজ রম কম স্পেসের মধ্যে, বাট সেটার মধ্যেও দীপিকার সাথে ওর লাভ স্টোরিটা এত ভালো ওয়ার্ক করে গেছে, সো হি হ্যাজ ডান, মানে ওই যতটুকু পেয়েছে তার মধ্যে রণবীর কাপুর এতবার ফাটিয়ে এসছে, এবার ওটাকে আউটডান করা নেক্সট টাইম, তো লোকের তো এক্সপেকটেশন মাথায় তো ঘুরছে যে ভাই ওকে আমি কিসে কিসে রোম্যান্সে দেখেছি। তামাশা তো ইজ নট আ লাভ স্টোরি, বাট তামাশার মধ্যেও যে লাভ স্টোরিটা সেটা এতটা এক্সট্রাঅর্ডিনারি, এবার লোকে তো এক্সপেক্ট করবে যে ওটাকে ছাড়াতে হবে, রণবীর কাপুর লাভ স্টোরি করছে মানে ওটাকে ছাড়াতে হবে। এবার মহিষুরির জোনটা কি ওটা যে ওটাকে ছাড়িয়ে যাবে, কারণ ও তো ইন্টারনালাইজড দিকে যায়ই না, আর রণবীর কাপুরের তো পুরোটাই ইন্টারনালাইজড, ওর প্রেম হিরোইনের সাথে প্রেম করছে, সেটার মধ্যে দিয়ে হি ইজ ডিসকভারিং হিমসেলফ, আমার সাথে তো তাই ছিল। তো এটাই আর কি বলছি আমি, এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো একটু পারফরমেন্স ওরিয়েন্টেড, মানে সবই বক্স অফিস ওরিয়েন্টেড বা এক্সটার্নাল ফ্যাক্টার্স নয়, এখানে কিছুটা আর কি ইন্টারনাল ফ্যাক্টার্সের ওপর, মানে অভিনেতার অভিনয়, তার যে স্টাইল এবং ডিরেক্টর যে সিনেমা বানানোর স্টাইল, সেটার যে ক্রিয়েটিভ যে ব্যাপারটা, সেটা কোথাও গিয়ে আমার মনে হয় অ্যালাইন করবে না। সেটা আমার অ্যানালিসিস ছিল, আপনাদের যদি কিছু অ্যানালিসিস থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।